কলিতে যে শিশুরা ঝরে পড়ছে এটা আমাদের জন্য বেদনার। এটা অবশ্যই তাদের একটা গাফিলতি ছিল। সব খাতে আমাদের দুর্নীতি আছে, আমরা দুর্নীতিতে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু এই চিকিৎসা এটা নিজে না বাঁচলে আমাদের তো দুনিয়া না। ডেঙ্গু তো মহামারী আকারে আমরা দেখেছি কয়েকবার, সেগুলো আবার না জানি ফেরত আসে, কারণ চিকিৎসা খাতটা সবচাইতে দুর্নীতিগ্রস্ত। নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারদিন আলম। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে নাগরিক প্রতিদিনের যুগ্ম সম্পাদক জনাব লুৎফর রহমান হিমেল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি বাংলাদেশে বর্তমানে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব চলছে এবং আক্রান্তের সংখ্যাটি যদি আমি আপনাকে জানাই 53,000 ছাড়িয়েছে এবং অনেকেই দোষ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আপনি কি দেখছেন এখানে? আসলে আমাদের স্বাধীনতা লাভের পর অনেক দিন চলে গেছে, 5 দশকেরও বেশি সময়, 54টি বছর আমরা অতিক্রান্ত করেছি। একটি দেশের বয়স যদি 54 হয়, আমাদের যে অগ্রগতি থাকবার কথা ছিল সেটি থাকেনি। সবচাইতে মনে হয় পিছিয়ে পড়েছি আমরা স্বাস্থ্য খাতে, যে কারণে আমরা কিন্তু দেখি যে যেসব সরকার দায়িত্ব নেয়, বড় বড় বিজনেসম্যান, তারা কিন্তু চিকিৎসার জন্য দেশের উপর ভরসা করতে পারেন না। সেই রেস্টুরেন্ট মালিকের মতো যিনি রেস্টুরেন্ট দিয়েছেন কিন্তু খেতে যান তিনি আরেকজনের দোকানে, আরেকজনের রেস্টুরেন্টে। তো এই যে হামের যে পরিস্থিতিটা আজকে হলো, হাম কিন্তু মহামারী পর্যায়ে চলছে। হাসপাতালে ভর্তি আছে শিশুরা এবং অনেকের বাসাতেও আছে। সব মিলিয়ে লাখের মতো শিশু এই মুহূর্তে আক্রান্ত, তারা সাফার করছে এবং এর মধ্যে 400 ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা। এই যে ফুল না ফুটতেই এই কলিতে যে শিশুরা ঝরে পড়ছে এটা আমাদের জন্য বেদনার। এই আধুনিক যুগে বসবাস করে আমাদের হামের মতো যে হাম নির্মূল হয়ে গিয়েছিল সেটি আবার ফেরত এসেছে। এখন আপনি যেটা বললেন যে এটা অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল, অন্তর্বর্তী সরকার ছিল, তাদের দোষ কিনা, এটা আসলে পাল্টাপাল্টি দোষ দেওয়ার সময় না। এটা অবশ্যই তাদের একটা গাফিলতি ছিল। তারা কিন্তু সরকার কিন্তু সেই সময়ের সরকার কিন্তু এটা ট্যাকল করেনি এবং এটা করেনি। তারা কিন্তু ইউনিসেফের যে একটা চিঠি এসেছিল, আমরা নাগরিক প্রতিদিনের সংবাদেও দেখেছি যে তারা কিন্তু সেটা আমলে নেয়নি। তারা এই 17 মাস কী করেছে সেটা নিয়ে অনেক প্রশ্ন। এই দেশের মানুষ একটা গণ অভ্যুত্থান করে এই ছাত্র জনতার সাথে মিশে যে অভ্যুত্থানটা করেছিল সংস্কারের জন্য, তারা কোনো সংস্কারই করতে পারেনি, চিকিৎসা খাতও না, কোনো কিছু না, তারা কাজও করতে পারেনি সেভাবে। এখন তারা দাবি করে যে তাদের কাজ করতে দেওয়া হয়নি, সেটা অন্য রকমের বিষয়। কাজ তো সবাই করতে দেবে এমন তো না, পুষ্প বিছানো পথ না। তো এই যে আমাদের দোষাদোষীর যে একটা চলছে, পাল্টাপাল্টি দোষ দেওয়ার যে প্রবণতা চলছে, সেটাতে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা মূলত একটা মহামারীর ভেতর দিয়ে যাচ্ছি প্রতিদিন। আজকে মহামারী বলতে পারি অবশ্যই। আজকেও 7টি শিশুর প্রাণ গেছে। তো আমরা দেখেছি বাবা মায়ের কোলে মৃত শিশু। আপনি তো জানেন যে একজন বাবা মায়ের কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচাইতে ভারী। আমরা সেটার ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু সেভাবে এখন যে সরকার দায়িত্বে আছে তাদেরকে কিন্তু খুবই অ্যাক্টিভলি এটা ট্যাকল করতে হবে। আগের সরকার কি করেছে বা তার আগের সরকার কি করেছে সেটা বলার সময় নাই আমাদের। আমরা ভয়াবহ একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছি। আমি তো ভাবছি যে অন্যান্য মহামারীগুলো আবার চলে আসে কিনা, কারণ যে রাক্ষস হারিয়ে গিয়েছিল সেটা আবার ফিরে আসছে। তাহলে কলেরা আছে, এরকম অনেক, ডেঙ্গু তো মহামারী আকারে আমরা দেখেছি কয়েকবার, সেগুলো আবার না জানি ফেরত আসে, কারণ চিকিৎসা খাতটা সবচাইতে দুর্নীতিগ্রস্ত। এটা আমাদের আগের যেসব সরকার ছিল, প্রত্যেকটা সরকার এই দপ্তরটা ঠিকভাবে চালাতে পারেনি। শিক্ষা তো আছেই, শিক্ষা খাত আছে, সব খাতেই আমাদের দুর্নীতি আছে, আমরা দুর্নীতিতে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু এই চিকিৎসা এটা নিজে না বাঁচলে আমাদের তো দুনিয়া না। আমরা কিন্তু এই যে খাদ্যের যে ভেজাল, পৃথিবীতে এত খাদ্যে ভেজাল কিন্তু আর কোথাও নাই। তো এই চিকিৎসা যদি আমরা একটু ঠিকঠাক করতে পারতাম, তাহলে এই শিশুদের প্রাণ এই আধুনিক যুগে ঝরে যেত না হামের মতো একটা রোগের কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফর করলেন এবং এরপর থেকেই অনেকে অনেক জায়গায় লিখছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন যে
প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন কিনা? এটা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে একটা রাজনীতি হচ্ছে। এখন তো সোশ্যাল মিডিয়া খুব উন্মুক্ত, সবাই যার যার মতো মত দিচ্ছে, যদিও সেভাবে। তবে 5 আগস্টের পরের যে ট্রেন্ড, সেটা থেকে অনেকটা বেরিয়ে এসছে, যে কারণে আপনি এখন দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও আলোচনার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এটা কিন্তু এই যে ছাত্র জনতা যদি জীবন না দিত সেটা হতো না। আমরা দেখেছি শেখ হাসিনার সম্পর্কে এরকম কেউ বলতে পারতো না। তো এখন যেটা হচ্ছে এটা গণতান্ত্রিক একটা ইয়া থেকে, এটা রাজনীতি আমি বলবো। তবে ওনার যে ছাত্রত্ব, ঢাকা ভার্সিটির ছাত্রত্ব কিনা, এটা অনেকেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সদ্য সাবেক যে অন্তর্বর্তী সরকারের যে একজন আইন উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল সাহেব, উনিও বলেছেন যে তারেক রহমান এখানকার ছিলেন, তিনি শিক্ষার্থী ছিলেন। তিনি আমাদের সাবেক যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র হওয়ার কারণে তিনি ভিআইপি একজন মানুষ ছিলেন। হয়তোবা সেভাবে তিনি ক্লাস বা এরকম সরব তারা উপস্থিত ছিল না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এই দাবি অনেকেই করেছেন। আজকে আরেকটি নিউজ হয়েছে, আমরা দেখলাম যে একটি নিউজ হয়েছে, পদ্মার তীরে কৃষকের ধান কেটে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তো এটার মাধ্যমে আমরা কি বলতে পারি যে ধীরে ধীরে কি আওয়ামী লীগ সরকার আবার প্রতিষ্ঠিত হতে চাচ্ছে? এটা আসলে ছাত্রলীগ যে করেছে, তারা ক্ষমতাসীন অবস্থায়ও কৃষকের ধান কেটে দিয়েছে। এটা একটা রাজনৈতিক একটা পার্ট। আপনি খেয়াল করবেন যে ছাত্র দলও করেছে, শিবিরও ধান কাটার করেছে। এটা হচ্ছে একটা শো অফের রাজনীতি। এটা জনগণকে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে আমি আপনাদের সাথে আছি, কৃষকদের সাথে আছি। তো সেটার সাথে আসলে আওয়ামী লীগের ফিরে আসা বা ছাত্রলীগের ফিরে আসার সেটা নির্ভর করে না। তবে তারা যে এটা করেছে, এটা এই সময় যেহেতু আপনি বলেন নিষিদ্ধ, সরকার যে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, সেই সময় তারা যে এটা বেরিয়ে এসছে, এটা তাদের কর্মসূচির একটা পার্ট ছিল। আমরা তো একটা সময় দেখতাম যে সবাই, অনেকেই ছাত্রলীগ ছিলেন একটা সময়, তো এত তাড়াতাড়ি তাদের যে বিলুপ্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এবং আমি জানতে চাচ্ছিলাম যে এইসব কর্মসূচির মাধ্যমে কি তারা আবার উঠে আসতে পারে? এটা আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগ তারা ফিরে আসবেই। তারা একটা বৃহৎ একটা দল, তাদের মুক্তিযুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছিল। তো এই যে একটা পরিস্থিতি, তারা হয়তোবা এই যে 17 বছরের যে একটা নিপীড়ন নির্যাতন হয়েছে বিরোধী দলগুলোর উপরে, এটাও সত্য। তো তার ভেতর দিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকার যেটা করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। আসলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে রাখা যায় না। জামাতকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং সেটা আওয়ামী লীগ করেছিল, এবং আওয়ামী লীগ এখন দেশে নাই। তো এটা আসলে কাউকে নিষিদ্ধ করে রাখার কালচার এই বাংলাদেশে টিকবে না। এটা নির্ধারণ করবে আসলে জনগণ, যে কে থাকবে কে থাকবে না। হয়তোবা তারা এটা এইরকম কর্মসূচি দিতে হয়তোবা তারা ফিরে আসবে। তবে তারা যেটা করেছে সেটা ঠিক করেনি, এবং তাদের কাউন্টার আসলে আমাদের হচ্ছে প্রতিশোধের রাজনীতি। আমরা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকেই আমরা ফেসবুকে পোস্ট দেখি যে আমরা ফিরে আসবো এবং তারপর দেখে নেব। এই যে খুনির যে রাজনীতি আওয়ামী লীগ করেছে, সবাই করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, সবাই করেছে। কিন্তু আমাদেরকে আসলে ইনক্লুসিভ রাজনীতি করতে হবে, সবাইকে নিয়ে যে রাজনীতিটা সেটা করতে হবে। কারণ এখানে গণতন্ত্রে একজনের সমর্থনও যদি থাকে একটা দলের প্রতি, সেই দলকেও রাজনীতি করতে দিতে হবে। তবে তাদের যদি কোনো অপকর্ম থাকে, তাদের সেটা আইন তার নিজস্ব গতিতে চলবে, সেটার বিচার হবে। এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিএনপি গণতন্ত্রের কথা বলেই 17 বছর রাজনীতি করেছে, এখন ক্ষমতা বসেই গণতন্ত্রকে হত্যা করছে। এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজস্ব বক্তব্য। এখন বিএনপি যেটা করছে সেটা তারা তো দাবি করছে সংবিধান মতে তারা রাষ্ট্র পরিচালনা করছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বক্তব্য তিনি দিয়েছেন, এটা আসলে জনগণ জাজ করবে যে সরকার, ওই যে আমরা তো আমাদের আমাদের জনগণ যারা আছেন তারা তাদের ভোটাধিকার দিয়ে কাউকে রাখবেন, কাউকে রাখবেন না। এটা আসলে জনগণের উপরে, এটা তাদের রাজনৈতিক বক্তব্য। আসিফ যে বক্তব্যটা দিয়েছেন এটা রাজনৈতিক বক্তব্য। আমরা একটু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর নিয়ে আলোচনা করতে চাই। আমরা দেখেছি যে এই যে যুদ্ধ হলো আমেরিকার সাথে ইরানের, এখানে ইরানকে সাপোর্ট করেছে চীন, এবং এখন আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন যে এই আলোচনা আসলে হতে পারে? এই বিশ্ব তো আসলে একে অপরের সাথে জড়িত। ভূ রাজনীতি দেখা গেল যে ইরানের পক্ষে চীন দাঁড়িয়ে যাবেই, তাদের এখানে স্বার্থ জড়িয়ে আছে। আবার আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করবেই, তাদের ওখানে স্বার্থ জড়িয়ে আছে। তবে এই সময়ে সারা বিশ্বের মধ্যে সবার দৃষ্টি কিন্তু চীনে। কারণ বিশ্বের যে সবচাইতে বড়
শক্তি, সমর শক্তিতে যে নাম্বার 1 দেশ আমেরিকা, বিশ্বমোড়ল যাকে বলা হয়, সেই বিশ্বমোড়ল আমেরিকার যে প্রেসিডেন্ট তিনি কিন্তু চীন সফর করছেন। আর চীন হচ্ছে আমেরিকার কিন্তু অঘোষিত একটা শত্রু এবং সবসময় তারা একটা যুদ্ধের ভেতরে আছে। সেই যুদ্ধের নাম হচ্ছে বাণিজ্য যুদ্ধ। তো সেই বাণিজ্য যুদ্ধের একটা কাউন্টার পার্ট, প্রতিদ্বন্দ্বীর দেশে ডোনাল্ড ট্রাম্প গিয়েছেন এমন একটা সময়ে যখন ইরান যুদ্ধের আবহ চলছে। ইরান যুদ্ধটা মুলতবি আছে, স্থগিত আছে, বা শান্তি কি বলে এটাকে, যুদ্ধবিরতির ভেতর দিয়ে যাচ্ছে। তো সেই সময়ে এই সফরটা বিরাট গুরুত্ব রাখে। তো সফরটা গতকালকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন, এবং শুক্রবার ট্রাম্পের সফর শেষ হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ফাইন্ডিংস, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় অগ্রগতি আমরা পত্রিকা মারফত জেনেছি। সেটি হচ্ছে যে তার সফর সঙ্গী কিন্তু একজন ব্যবসায়ী, এবং তিনি হচ্ছেন এনভিডিয়া কোম্পানির যে প্রধান জেনসেন ওয়েং, তিনি কিন্তু সাথে আছেন। এর মধ্যে আমেরিকা ক্লিয়ার করে বলে দিয়েছে যে চীনে যদি তাদের চিপ বা অন্যান্য প্রযুক্তি যদি সরবরাহ করতে চায় তার কোনো আপত্তি নাই, যেটা নিষিদ্ধ করে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা প্রযুক্তি বাজার, বিশেষ করে বিশ্বের যে প্রযুক্তি বিশ্ব আছে তাদের কাছে এটা স্বস্তির বার্তা। যদিও চুক্তিটা এখনো হয়নি, তবে হবে। এবং এখানে আরও 3টা বিষয় আছে বাণিজ্য ছাড়াও, বাণিজ্য যুদ্ধের বিষয়টা ছাড়াও তাইওয়ান বিষয়টা আছে, খুবই স্পর্শকাতর বিষয় আমেরিকার জন্য। চীন তো তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে, কিন্তু তাইওয়ান তো আলাদা রাষ্ট্র পরিচালনা করে থাকে, স্বতন্ত্র একটা স্বায়ত্তশাসিত হিসেবে। সেটা নিয়ে এই স্পর্শকাতর বিষয়টা নিয়ে হয়তোবা দেখা যাবে যে নমনীয় একটা অবস্থান নিয়েছে আমেরিকা। আমেরিকা কিন্তু তাইওয়ানকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সমর শক্তি হোক, প্রযুক্তি হোক, সব কিছু দিয়ে। ওদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে ইরানের যে যুদ্ধটা, এর মধ্যেই আমেরিকার কিন্তু প্রচুর পরিমাণে লস হয়েছে। একটা যুদ্ধে জড়ানো মানে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের খরচ, এখানে ট্রিলিয়ন ডলার খরচ হয়ে গেছে অলরেডি। তো এই ক্ষতি থেকে, কারণ এখানে সুবিধা করতে পারেনি আমেরিকা, এখানে তারা এখন পথ খুঁজছে কিভাবে বেরিয়ে আসা যায়। এই সম্মেলনটা, এই মিটিংটা, এই যে সফরটা, সেইটার থেকে একটা রিলিফ, একটা পরিত্রাণ দিতে পারে আমেরিকাকে, এবং সেটা একটা উসিলা দরকার ছিল। কারণ হঠাৎ করে যদি এরকম বিশ্বমোড়ল কোনো জায়গায় থাবা দিয়ে যদি ফেরত আসতে হয়, এটা একটা অপমান। তারা অলরেডি কিন্তু 2-3 বার এই যে শান্তি চুক্তির দিয়েছে, আমরা দেখেছি। তার মানে অনেক রকমের চাপের ভেতরে তারা আছে, দেশের ভেতরের চাপে আছে, বিশ্বের চাপেও আছে। তো আমেরিকা হলো সেই দেশ, আপনি খেয়াল করবেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কিন্তু সেই দেশে অভিযান চালিয়ে তুলে নিয়ে চলে আসছে, তার ওয়াইফকে সহ, নিকোলাস মাদুরোকে। তো চেয়েছিল আমেরিকান প্রশাসন যে ওইখানে হামলা যেহেতু করা হলো, ওইখানের ভেনিজুয়েলার তেলটা নির্বিঘ্নভাবে পাওয়া যাবে, এদিকে ইরানে হামলা চালিয়ে সেটা পুষিয়ে দিবে তারা, যে এখানে যদি হরমুজ প্রণালী বন্ধও রাখে তার তেল সরবরাহ ঘাটতি হবে না। কিন্তু আসলে সেখানকার তেল ব্যবহার করা যাচ্ছে না শোধন ছাড়া, একদম ক্রুড অয়েল। তো এইখানে হরমুজ প্রণালী তাদের লাগবেই। এটা যদি দীর্ঘস্থায়ী হয়, যুদ্ধ যদি আবার শুরু হয়, আমেরিকার ভেতরে তার সরকারও পতন হতে পারে, ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে যেতে হতে পারে। কারণ আমেরিকার অবস্থা খুবই খারাপ। আমেরিকার যে বর্তমান নিত্যপণ্যের এই বলি, ইনফ্লেশন বলি, সব কিছু মিলিয়ে তারা এখন ত্রাহি অবস্থা, জনগণ ফুঁসছে রীতিমতো। এই অবস্থায় এই যুদ্ধ থেকে বেরিয়ে আসাটা ডোনাল্ড ট্রাম্পের জন্য খুবই জরুরি। আর এই কারণেই তার এই সফরটা বিশেষ গুরুত্বপূর্ণ। সারা বিশ্বের নজর তাই চীনের দিকে এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ জনাব লুৎফর রহমান হিমেল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত ছিলাম নাগরিক প্রতিদিনের সপ্তাহে। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।